বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না, কারণ ধর্মের বিষয়ে তরুণেরা পক্ষপাতহীন, দ্য ইকোনমিস্টকে জানালেন ডক্টর ইউনূস। হজবরল অবস্থার মধ্যেই বিআরটি বাস চলাচল শুরু, নির্ধারিত লেনে উঠে যাচ্ছে অন্য পরিবহন। প্রকল্পের নকশায় ত্রুটি, বললেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেদের অনুপ্রবেশ, অবৈধ জালের ব্যবহারে ধ্বংস হচ্ছে ইলিশ, হতাশ উপকূলের জেলেরা। এবং আমদানি রফতানি জটিলতা ও ব্যবসায়ী সংগঠনের দ্বন্দ্বের জেরে গোবরাকুড়া করৈতলী স্থল বন্দর বন্ধ, বেকার শতাধিক ব্যবসায়ী ও শ্রমিক। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। এবার বিস্তারিত। বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ধর্মের বিষয়ে বাংলাদেশের তরুণেরা খুবই পক্ষপাতহীন উল্লেখ করে তিনি বলেছেন, তরুণেরা দেশকে নতুন করে গড়তে চান। প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এসব কথা বলেছেন। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। 2024 সালে ইকোনমিস্টের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সবচেয়ে সুখী বা ধনী নয়, বরং গত 12 মাসে কোনো দেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে, সেই বিচারে বর্ষসেরা দেশ বেছে নেওয়া হয়। বাংলাদেশকে বর্ষসেরা নির্বাচনের ক্ষেত্রে ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন এবং বাংলাদেশে নতুন যাত্রা শুরুর বিষয়কে গুরুত্ব দিয়েছে দ্য ইকোনমিস্ট। বাংলাদেশ বর্ষসেরা দেশের খেতাব পাওয়ার পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নিয়েছে গণমাধ্যমটি। এই সাক্ষাৎকারটি নেন ইকোনমিস্টের বিদেশ বিষয়ক সম্পাদক প্যাট্রিক ফলিস। ধন্যবাদ জানানোর পর্ব শেষে প্যাট্রিক ফলিস জানতে চান, বাংলাদেশে ইসলামী চরমপন্থা ফিরে আসার কিছু ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্র ও ভারতের কর্মকর্তারা। বিষয়টিকে কিভাবে দেখছেন? জবাবে ডক্টর ইউনূস আশ্বস্ত করে বলেন, বাংলাদেশে এমন কিছু ঘটতে যাচ্ছে না। দেশের তরুণরা খুবই উদ্যমী, ধর্মের বিষয়ে তারা খুবই পক্ষপাতহীন। এই তরুণেরা একটি নতুন বাংলাদেশ গড়তে চান। যোগ্যতার দিক দিয়ে বাংলাদেশের তরুণরা কোনো অংশে কম নন উল্লেখ করে ডক্টর ইউনূস আরও বলেন, অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া 3 জন তরুণকে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় যুক্ত করা হয়েছে। তারা এখন মন্ত্রিসভার সদস্য এবং অসাধারণ কাজ করছেন। তারা বিগত শতাব্দীর নন, বরং এই শতাব্দীর তরুণ। প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে। তরুণেরা কতটা শক্তিশালী সাম্প্রতিক গণ অভ্যুত্থানের একটি উদাহরণ বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশের অভ্যুত্থানে তরুণীরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তরুণদের স্বপ্নগুলোর বাস্তবায়ন করার বিষয় সবাইকে মনোযোগী হওয়ার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। হজবরল অবস্থার মধ্যেই শুরু হয়েছে বিআরটি প্রকল্পে বাস চলাচল। স্টেশন ও বিশেষায়িত বাস কবে হবে জানা নেই কারোরই। তার উপর বিআরটি নির্ধারিত লেনে উঠে যাচ্ছে অন্য সব পরিবহন। ফলে নিরবচ্ছিন্ন চলাচলের স্বপ্ন অধরাই থাকছে। নগর বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পের নকশায়ও ত্রুটি রয়েছে। এভাবে বাস চলাচল শুরু করায় ঢাকা গাজীপুর করিডোরে অভিঘাতমূলক প্রতিক্রিয়া তৈরি হতে বাধ্য। বিআরটি প্রকল্প নিয়ে নাসির উদ্দিনের 2 পর্বের ধারাবাহিকের প্রথম কিস্তি আজ। দ্রুত এবং নিরাপদ পরিবহনের জন্য 2012 সালে অনুমোদন পায় বিআরটি প্রকল্প। বাস র্যাপিড ট্রানজিট সিস্টেমে সাধারণত একটি ডেডিকেটেড লেন থাকে। নিজের স্টেশন ছাড়া বাসটি কোথাও দাঁড়াবে না কিংবা অন্য পরিবহনের কারণে বাধাগ্রস্ত হবে না। স্টেশনে ঢোকার পূর্বেই যাত্রীদের টিকিট কাটতে হয়, আর ভাড়া আদায় হবে অনলাইন ভিত্তিক। প্রকল্পটির বাস্তবায়ন নিয়ে শুরু থেকেই আলোচনা সমালোচনা। 3 দফা সংশোধনের পর প্রকল্পের ব্যয় দাঁড়ায় 4,500 কোটিতে। উদ্বোধনের সময় পিছিয়েছে 4 বার। সব শেষ গেল 15 ডিসেম্বর থেকে বিআরটিসির 12টি বাস দিয়ে গুলিস্তান থেকে গাজীপুরের শিববাড়ি পর্যন্ত শুরু হয় বিআরটি চলাচল। কিন্তু নির্ধারিত লেন থাকলেও নিরবচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই, কারণ অটোরিকশা পর্যন্ত উঠে যাচ্ছে বিআরটি লেনে। সঠিকভাবে তো এখনো পরিচালনা করা হয়নি এবং এটা নিয়ন্ত্রণ করা হয়নি। এটা আসলে প্রাইভেট কার ঢোকার জন্য না। আরেকদিন এসে সেদিনও জাম পাইছি, আজকে এসে আজকেও ভয়াবহ জাম। অটোমেশন তো দূরের কথা, 4টি স্টেশনে টিকিট দেয়া হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে। যাত্রীদের ওঠানামায় উপযুক্ত অবকাঠামো তৈরি হয়নি। বিশেষায়িত বাস কবে আসবে তাও অনিশ্চিত। শুরু হয়েছে মোটামুটি লাস্ট পর্যায়ে, দিনক্ষণ বলতে পারবো না, মোটামুটি প্রসেসে আছে।
বিআরটি বাস পেতে হলে যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে ৩০ মিনিট থেকে ১ ঘন্টা পর্যন্ত। নির্ধারিত লেনেও আছে যানজটের ভোগান্তি। প্রচারণার অভাব স্পষ্ট। ফলে এক একটি বাসে যাত্রী সংখ্যা হাতে গোনা ১০ থেকে ১২ জন। প্রাইভেট কার বা অন্যান্য বাস যাত্রার প্রবলেমটা ক্রিয়েট করছে। এমনকি কনফ্রন্টেশনাল দেখা যাচ্ছে, অপোজিট ডিরেকশন থেকে আসছে এবং তারা ডবল লাইনে আসছে। আমি আজমপুর থেকে ঢুকতে পারলাম না, এই যে রাস্তা ব্রেকেট দিয়ে রাখছে, এখন বাইরে দিয়ে আমাকে যাইতে হচ্ছে। কথা ছিল ফ্লাইওভার এবং গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে মিক্সড ট্রাফিক লেনের ইউ-টার্ন এবং ডান বামে যাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। কিন্তু বিআরটি লেন আলাদা করার জন্য লোহার রেলিং ব্যবহার করা হলেও বেশিরভাগই শেষ হয়নি। করিডোরের একটি উড়াল সড়কের কাজ এখনও বাকি। অভিঘাতমূলক এক ধরনের প্রতিক্রিয়া তৈরি করার মতো প্রকল্প, ফলে প্রকল্পটি শুরু থেকে ত্রুটিযুক্ত, এর ডিজাইনও ব্যাপকভাবে ত্রুটিযুক্ত, সাংঘাতিক হযবরল, খুবই নিম্নমানের নির্মাণ কৌশল অবলম্বন করা হয়েছে। ছোট গাড়ি বা অন্যান্য গাড়ি যেগুলো চলে সেগুলোর জন্য চলাচলের যে এখন তারা সবাই কিন্তু ওই ওভারব্রিজের উপরে উঠে যাচ্ছে, এগুলা চলাচলের জন্য তাদেরকে ওই ফিডার রুটগুলোকে আরও অ্যাক্টিভেট করতে হবে। ত্রুটিযুক্ত নকশার কারণে ভবিষ্যতেও বিআরটির লেন ডেডিকেটেড করা নিয়ে শঙ্কা জানিয়েছেন নগরবিদরা। শুধুমাত্র বাস চলাচল করবে, অন্য গাড়ি চলাচল করবে না, সেই রকম মনস্তাত্ত্বিক অবস্থা তৈরি হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নাই। বিআরটি প্রকল্পের শুরুতে বলা হয়েছিল এটি বাস্তবায়িত হলে ১০০টি আর্টিকুলেটেড বাস দিয়ে প্রতি ঘন্টায় ২৫,০০০ যাত্রী পরিবহন করা যাবে। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যানজট অনেকটাই কমবে। তবে বাস্তব চিত্র তো চোখের সামনেই। এখনও প্রতিদিনই যানজটে নাকাল হচ্ছেন গাজীপুরবাসী। সংশ্লিষ্টরা বলছেন এখনও পর্যন্ত বিআরটি প্রকল্প পুরোপুরি চালু হয়নি। তবে এর থেকে সুফল পেতে হলে অবশ্যই বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। নাসিরউদ্দিন, মোহনা সংবাদ, গাজীপুর। উত্তরাঞ্চল সহ সারা দেশে বেড়েছে শীত। কনকনে ঠান্ডায় জবুথবু জনজীবন। বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না অনেক স্থানেই। এতে করে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। দেশের বিভিন্ন জেলায় শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানা রোগ ব্যাধি। বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। এ সময়টাতে শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্নের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বরগুনায়ও চলছে শীতের দাপট। সেখানকার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর আকন। সাগর, বরগুনায় শীতের দাপট কেমন এবং স্বাভাবিক জীবনযাত্রায় কী ধরনের প্রভাব পড়ছে? কিন্তু বরগুনাতেও যে শীতের যে প্রকোপ সেটি কিন্তু আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরেই কিন্তু বেড়ে চলেছে। এর ধারাবাহিকতা কিন্তু গতকালকে বরগুনাতে সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে এবং গভীর রাত পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়েছে বরগুনায়। তো আমরা ধারণা করেছিলাম যে এই বৃষ্টির পরে যে অতিরিক্ত শীত কিন্তু বরগুনায় পড়বে, কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে সূর্য ওঠার সাথে সাথে কিন্তু যে ঠান্ডার যে প্রকোপ সেটি কিন্তু বরগুনায় কমে গিয়েছে। আমি যদি আপনাকে বলি যে আজকে সকাল ৮টার যে তাপমাত্রার কথা যদি বলি, যে বরগুনাতে সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং এখন কিন্তু বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রাও কিন্তু বাড়া শুরু করেছে এবং আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে আসলে যে সূর্যের যে আলো সেটি কিন্তু বরগুনায় দেখা যাচ্ছে। তো এছাড়া যদি বলি যে শীতের প্রভাবে যে ঠান্ডাজনিত যে রোগ বালাই সেটি কিন্তু বেড়ে চলেছে। আমরা হসপিটালগুলোতে খোঁজ নিয়েছি এবং এই ঠান্ডাজনিত রোগে কিন্তু শিশু এবং বয়স্করাই বেশি আক্রান্ত হচ্ছে। এবং আরো যদি বলি যে এই শীতের জন্য কিন্তু নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন, কারণ দেখেছি যে প্রতি বছরই কিন্তু বিভিন্ন সংগঠন এবং বিত্তবান যে ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু শীত বস্ত্র বিতরণ করে, কিন্তু বরগুনা এখন পর্যন্ত কিন্তু এ ধরনের কোনো উদ্যোগ কিন্তু এখন পর্যন্ত এবছর দেখা যায়নি। তো শুভ্র, এই ছিল বরগুনা থেকে সবশেষ। সাগর, আপনাকে ধন্যবাদ। বিএনপি জনগণের দল। জনগণের কল্যাণে দলটি সবসময় কাজ করে যাবে বলে জানিয়েছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। আওয়ামী লীগ গত ১৬ বছর ধরে মানুষের জন্য কাজ না করে নিজেদের পকেটের উন্নয়ন করেছে বলেও অভিযোগ করেন তিনি। মাঝরাতে রাজধানীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের সময় তিনি এসব কথা বলেন। হুমায়ুন কবিরের প্রতিবেদন, জানাচ্ছেন উষা ফেরদৌস।
কনকনে শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। রোববার মাঝরাতে রাজধানীর রূপনগর ও পল্লবীর বিভিন্ন স্থানে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এর আগে রূপনগর থানা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শীতবস্ত্র বিতরণ করেন আমিনুল হক। বিএনপি জনগণের দল, দেশের ক্রান্তি লগ্নে মানুষের পাশে থেকে কাজ করছে বলেও জানান তিনি। জনগণের যখনই কোনো ক্রান্তি লগ্ন এসেছে আমরা চেষ্টা করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা তাৎক্ষণিকভাবে আমরা সেই ক্রান্তি লগ্নে আপনাদের পাশে, দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছি। আওয়ামী লীগ জনগণের পাশে ছিল না অভিযোগ করে আমিনুল হক বলেন, তারা সবসময় নিজেদের পকেটের উন্নয়ন করেছে। গত 17 বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনার সরকার কখনো বাংলাদেশের মানুষের পাশে ছিল না, কারণ তাদের বাংলাদেশের জনগণের ভোটের প্রয়োজন হয় নাই। আপনারা সকলেই জানেন, গত 15 বছর আপনারা কি ভোট দিতে পারছিলেন? কেউ ভোট দিতে পারেন নাই। গত 17 বছর ধরে এই স্বৈরাচার সরকার সবসময় শুধু নিজেদের পকেটের উন্নয়ন করেছে। সব সময় মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় জানান বিএনপির এই নেতা। আমরা ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ, একটি সুন্দর সমাজ গড়তে পারি। উষা ফিরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আপনাদের পাশে। বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ও অবৈধ জালের ব্যবহার এবং ট্রলিং জাহাজে ধ্বংস হচ্ছে ইলিশ। সাগরে জাল ফেলেও আশানুরূপ ইলিশ না পেয়ে হতাশ বরগুনা উপকূলের জেলারা। তবে সংকট নিরসনে পদক্ষেপের আশ্বাস দিয়েছে জেলা মৎস্য অধিদপ্তর। সাগর আকুনের প্রতিবেদন জানাচ্ছেন শারমিন স্বর্ণা। ইলিশ মৌসুম শেষের পথে, তবে লোকসান কাটিয়ে উঠতে বারবার সাগরে গিয়ে আশানুরূপ মাছ উঠছে না জেলেদের জালে। ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ও সাগরে অবৈধ জালের ব্যবহার বৃদ্ধি, এছাড়া ট্রলিং জাহাজে ধ্বংস হচ্ছে মৎস্য সম্পদ। জেলেদের দাবি, এসব বন্ধ করতে না পারলে বিলুপ্ত হবে জেলে পেশা। মাছ তো এখন কম, মাছ তো নাই, মাছ খুবই কম। মাছ তো ইন্ডিয়ার যে বোটগুলা এগুলো আয়া মাছ তো ধরিয়া লেগে, আমরা বাংলাদেশের যে বোটগুলা এগুলো অসহায় মরার পালার মধ্যে পড়ছে। ট্রলিং বোটগুলো ওইগুলো চান্দা মাছ, তারপর অন্যান্য বাজে মাছ, এদের চিংড়ি মাছ, এটা ট্রলিং জাহাজে ভালো হইতেছে, কিন্তু অন্যান্য যে বোটগুলো সেগুলো মাছ কম। জেলেরা সাগরে ইলিশ না পাওয়ায় প্রভাব পড়েছে মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে। আড়তদার পাইকাররা বলছেন, ইলিশ কম থাকায় ভাটা পড়েছে ব্যবসায়, কমেছে রাজস্ব আদায়ের হার। জেলেরা প্রয়োজনীয় রসদ সামগ্রী সহ তারা সাগরে গমন করে থাকে। গমন করার পর তারা আশানুরূপ মাছ পায় নাই। তবে সংকট নিরসনে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। আমরা মানুষকে উদ্বুদ্ধ করি, বোঝাই, তারপরেও কিছু অসাধু লোক যে নাই এমনটা বলার কারণ, এমনটা বলার সুযোগ নাই হয়তো আছে, কিন্তু আমরা চেষ্টা করি। আর ইদানিং আরেকটা ইস্যু ট্রল ডোর আছে, যেটা ছোট মাছ ধরে, আমাদের জানি আমরা এই বিষয়টা নিয়ে কিছু আপনার রিট আছে, তারা কিছু রিট করেছে, যে কারণে আমরা 100% তাদের আইনের আওতায় আনতে পারছি না। তবুও আমরা চেষ্টা করছি যাতে তারাও কোনো না কোনোভাবে বিরত রাখা যায়। বরগুনা উপকূলের প্রায় 1 লাখ মানুষ জেলে পেশায় জড়িত, তবে লোকসানের মুখে অনেকেই করছেন পেশা বদল। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। বাংলাদেশ ভারত মধ্যে নানামুখী জটিলতা ও ব্যবসায়ী সংগঠনের দ্বন্দ্বে বন্ধ রয়েছে ময়মনসিংহের গোবরাকুড়া করৈতলী স্থলবন্দর। বছরে 6 মাস কয়লা আমদানি হলেও বাকি সময়টা বন্ধ থাকে এর কার্যক্রম। এতে বেকার হয়ে পড়েছে শতাধিক ব্যবসায়ী ও শ্রমিক। মফিজ উদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন শারমিন স্বর্ণা। ময়মনসিংহের হালুয়াঘাটের কড়াইতলীতে 1979 সালে এবং গোবরাকুড়া দিয়ে 1997 সালে শুল্ক স্টেশনের মধ্য দিয়ে শুরু হয় ভারত থেকে কয়লা আমদানি। পরবর্তীতে গোবরাকুড়া কড়াইতলী স্থলবন্দর হিসেবে কার্যক্রম শুরু হয় 2012 সালে। এই বন্দর দিয়ে দেশের কোনো পণ্য রপ্তানি না হলেও আমদানি হচ্ছে শুধু কয়লা। তবে নিয়মিত আমদানি না হওয়ায় ক্ষতির মুখে ব্যবসায়ী ও শ্রমিকরা। দীর্ঘদিনও রাস্তাঘাটের উন্নয়ন, দেশীয় পণ্য রপ্তানি ও ইমিগ্রেশন চালু না হওয়ায় ক্ষোভ রয়েছে স্থানীয়দের। ডিপো যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের আর্থিক অবস্থাও খারাপ হয়ে যায়। আর আর্থিক অবস্থা খারাপ হওয়ার ফলে আমরা মাঠ ফসল করি, মাঠ ফসল বলে
দ্রব্যমূল্যের যে দাম অনুযায়ী সে দাম অনুযায়ী আমাদের আর কি ফ্যামিলি চলে না। ডিপোটা চালু থাকলে আঙ্গুর কাম কাজ ভালো হয়, টাকা পয়সা মোটামুটি আয় হয়। এখানের যে একটা ইমিগ্রেশন করা উচিত এবং যাতে আমরা যাতায়াত করতে পারি। দুদেশের আমদানি রপ্তানি জটিলতা ও ব্যবসায়ী সংগঠনের দ্বন্দ্ব দূর করে বন্দরের কার্যক্রম গতিশীল করার দাবি ব্যবসায়ীদের। সুষ্ঠুভাবে সবাই মিলেমিশে ব্যবসাটা চালু হয়, সবাই করে খেতে পারে, কাজকর্ম করে খেতে পারে। শুধু কয়লাকেই আমরা আনতে পারি, আর অন্য কিছু আমরা আনতে পারি না। যে কোনো পণ্য যে আমরা আনতে পারি, যেমন পাথর, জিরা, চিনি, অনেক পণ্য আছে। এখানে 3 থেকে 4 হাজার শ্রমিক খেটে খায়, এখানে 3 থেকে 400 ইম্পোর্টার আছে, তার জন্য ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে। ভারত অংশে স্থায়ী কাস্টমস অফিস জটিলতা নিরসন হলে দুদেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান স্থলবন্দর কর্তৃপক্ষ। ইন্ডিয়াতে আপনার কিছু জটিলতা আছে, যেটা নাকি আপনার ওই পারে আপনার কাস্টম স্থায়ীভাবে কোনো অফিস নাই, যার ফলে তোরা থেকে 15 কিলোমিটার দূর থেকে তারা এখানে এসে অফিস করে আর কি, কার্যক্রম শেষ করে আবার চলে যান। এটা যদি আপনার স্থায়ীভাবেও হয় তাহলে কিছুটা জটিলতা কাটবে। গোবরাকুড়া কড়াইতলী স্থলবন্দর দিয়ে 2023 সালে 6 মাসে ভারত থেকে আমদানি করা হয় 69,688 মেট্রিক টন কয়লা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। বিএনপির শীত বস্ত্র বিতরণ সহ সারা দেশের কয়েকটি খবর জানাচ্ছেন নাসিমুল বাড়ি সৌরভ। দেশের মালিক জনগণ, আর জনগণই ঠিক করবে দেশ পরিচালনা কে করবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ময়মনসিংহের হালুয়াঘাটে ডিএস আলিম মাদ্রাসা মাঠে বিজয় দিবস উপলক্ষে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। নাটোর সদর উপজেলায় পণ্ডিতগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ছাতনী ইউনিয়ন বিএনপির আয়োজিত জনসভায় অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে আরও কঠোর হতে হবে বলে মন্তব্য করেন তিনি। এদিকে ফ্যাসিবাদ বিদায় হলে আর ক্ষমতায় ফিরে আসে না বলে মনে করেন জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার এইচএ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত যুব সম্মেলনে তিনি একথা বলেন। দিনাজপুরের বিরামপুরে পাইলট স্কুল মাঠ ও টাটকপুর মাদ্রাসা মাঠে অসহায় ছিন্নমূল পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেএম জাহিদ হোসেন। এ সময় সমাজের বিত্তবানদের শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। নাসিমুল বাড়ি সৌরভ, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ব্রাজিলের সড়ক দুর্ঘটনায় 38 নিহত ও 13 জন আহত হয়েছেন। শনিবার ভোরে সাও পাওলো থেকে মিনাস গেরাইস রাজ্যে যাওয়ার সময় যাত্রীবাহী বাসের সঙ্গে লরির সংঘর্ষ হলে হতাহতের এই ঘটনা ঘটে। জানা গেছে বাসটিতে 45 জন যাত্রী ছিল। জাতিসংঘের তথ্য অনুযায়ী 2021 সালে ব্রাজিলে প্রতি 1 লাখ মানুষের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ছিল 15.7%। খেলার খবর। ফুটবল। স্প্যানিশ লা লিগায় অ্যাথলেটিকো মাদ্রিদকে 2-1 গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে গেল বার্সেলোনা। পেদ্রির গোলে এগিয়েও যায় ক্রিস্টাল প্যালেসকে 5-1 ব্যবধানে হারিয়েছে। সিটির বাকি গোল করেন কাই হ্যাভার্টস, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও ডেকলান রাইস। অন্য ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে 2-1 গোলে হেরেছে ম্যান সিটি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ ইসলামী চরমপন্থা আসবে না, কারণ ধর্মের বিষয়ে তরুণেরা পক্ষপাতহীন, দ্য ইকোনমিস্টকে জানালেন ডক্টর ইউনূস। হজ বরলা অবস্থার মধ্যেই বিআরটি বাস চলাচল শুরু, নির্ধারিত লেনে উঠে যাচ্ছে অন্য পরিবহন। প্রকল্পের নকশায় ত্রুটি, বললেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেদের অনুপ্রবেশ, অবৈধ জালের ব্যবহারে ধ্বংস হচ্ছে ইলিশ, হতাশ উপকূলের জেলেরা। এবং আমদানি রপ্তানি জটিলতা ও ব্যবসায়ী সংগঠনের দ্বন্দ্বের জেরে গোবরাকুড়া করৈতলী স্থল বন্দর বন্ধ, বেকার শতাধিক ব্যবসায়ী ও শ্রমিক।
এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohra.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।